সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রংপুর পানি উন্নয়ন বোর্ড ঘেরাও স্থানীয়দের, তিস্তার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি। গাইবান্ধায় অনলাইন জুয়ায় আসক্ত শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ, নিঃস্ব হচ্ছেন অনেকে। বান্দরবানে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, বর্জ্য ছড়িয়ে পড়ছে নদী ও কৃষি জমিতে। তিস্তার তীব্র ভাঙনে একের পর এক বসতভিটা ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। এই অবস্থায় ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে রংপুর পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রোববার দুপুরে তিস্তা তীরবর্তী বিভিন্ন এলাকার কয়েকশো মানুষ রংপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে জড়ো হন। এ সময় তারা বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। তারা তিস্তা নদী খনন, স্থায়ী বাঁধ নির্মাণ এবং চলমান ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সরকারি বরাদ্দের সীমাবদ্ধতার কারণে কিছু এলাকার কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে কর্মকর্তারা নিয়মিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। বিভিন্নভাবে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সহায়তা প্রদান করা হচ্ছে না। শুনতেছি যে তিস্তার কাজ হবে, বাস্তবায়ন হবে, হবে, সে হবে, কিছু হয় না। শ্রমে নিজেদের টাকায় বাঁধগুলো নির্মাণ করেছে ওই এলাকায়। সরকার তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা ওখানে দেয় নাই। যেহেতু এখন জরুরি কাজ প্রয়োজন বা এই বর্ষাকালীন সময় মোকাবেলার জন্য আমরা যেখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অ্যাড্রেস করতেছি এবং অতি দ্রুত কাজ শুরু হবে। গাইবান্ধায় অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছেন অনেকে। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে দোকান কিংবা ভ্যান চালকও এতে আসক্ত হচ্ছেন। মোবাইল অ্যাপ ও বেটিং সাইটের মাধ্যমে প্রলুব্ধ হয়ে সর্বশান্ত হচ্ছেন সেখানকার মানুষ। ডিজিটালাইজেশনের যুগে স্মার্টফোন আর প্রযুক্তির ব্যবহারে ছেয়ে গেছে গোটা দেশ। আর এই প্রযুক্তিকে ব্যবহার করেই প্রতিনিয়ত অনলাইন জয় আসক্ত হচ্ছেন সমাজের নানা বয়সী মানুষ। যেখানে বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, জেলে, চায়ের দোকানি কিংবা ভ্যান চালক। সেখানে বসে কেসুয়ে খেলতেছে। এই অনলাইনে জুয়া এমন একটা হচ্ছে, ছেলেমেয়ের পড়াশোনা একদম খুব সমস্যাবাদী। এটা মারাত্মক ব্যাধি, ক্যান্সারের থেকেও ভয়াবহ। অনলাইন জুয়ায় টাকা হারিয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে গাইবান্ধায়। আমার মামা 7 লক্ষ টাকা অনলাইনে হারিয়ে আজকে আমাদেরকে ছাড়িয়ে চলে গেছেন আখেরাত দেশে। সে ক্যাসিনোয় ছিল, খেলোয়াড় ছিল, ক্যাসিনো খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে। সে নিজে বেছে নিছে, সে আত্মহত্যা করছে। সচেতন মহলের নাগরিকদের মতে পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি না করা হলে এই জুয়া আগামী সময়ে ভয়াবহ আকার রূপ ধারণ করবে। অনলাইন জুয়া এরপরে দেশকে ধ্বংস করে ফেলবে। কোনো উপায় নেই অনলাইন জুয়াকে এখনই প্রতিরোধ করতে হবে। অনলাইন জুয়া খেলার সাথে সম্পৃক্ত জুয়ারুদের গ্রেপ্তার ও অনলাইন জুয়া দমনে সার্বিকভাবে কাজ করছে পুলিশ, এমনটি জানান পুলিশের এই কর্মকর্তা। অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া, এই জুয়ার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি। আপনারা জানেন এই মাসেও আমরা 6 জন জুয়ারিকে আমরা গ্রেপ্তার করে নতুন আইন আমরা ইতিমধ্যে চালান করেছি। বিশেষজ্ঞদের মতে অনলাইন জুয়ার লাগাম টেনে না ধরা হলে সমাজ কিংবা জাতি ধ্বংসের পাশাপাশি আগামীর প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। যানবাহনে ব্যবহার করা গ্যাসের সংকট রাজধানীতে। সিএনজি স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ওইখান থেকে সিরিয়াল ঘুরতে ঘুরতে এখানে আসলাম গেটের কাছাকাছি, এখন ওনারা বলতেছে গ্যাস নাই। 4 ঘন্টা কাছাকাছি সিরিয়াল দিছি, লাইন বন্ধ রয়েছে, লাইনে গ্যাস নাই, বসে রয়েছি। পাম্পে গ্যাস নেই, কি করবো? সিরিয়ালে দাঁড়াই দিয়েছি। কারণ আমাদের যে কষ্ট, এটা তো আর মালিকেরাও বোঝে না। তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশনে 2 সপ্তাহ ধরে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না গ্রাহকরা। অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। অনেক সময় অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। এই অবস্থায় কলাবাগান, মোহাম্মদপুর, কাফরুল, কাজীপাড়া ও বাড্ডা সহ রাজধানীর বেশিরভাগ এলাকায়। অবশ্য গ্যাসের সংকট থাকলেও দাম বাড়েনি। ওরা তো বলতেছে লাইনে কোনো গ্যাস নাই। তা গ্যাস যদি না থাকে
তাইলে আবার গ্যাস দেয়, আবার কতক্ষণ পরে বন্ধ করে, আবার কতক্ষণ পরে দিতেছে, তাও তো আমরা বুঝতেছি না। এটা সিন্ডিকেট, এটা তো আর কিছু না, ওই তেলের মতন হয়েছে আর কি। এখন আর তেলের সিরিয়াল নাই, এখন আবার গ্যাস। এই গ্যাসের দাম বাড়ানোর জন্য এই পায়তারা করতেছে। পেট্রো বাংলা সূত্র বলছে বর্তমানে দিনের বেলায় সারা দেশে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ আছে 215 কোটি ঘনফুট। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে সরবরাহ স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। এক সপ্তাহ পর যদি ঠিক হয়, এর আগে ঠিক হবে না। এটা তো মজুত করার কিছু নাই, যে মজুদের জন্য যে গ্যাসটা দাম বাড়লে মনে করেন আমাদের গ্যাসটা আমি মজুত করলাম তাহলে আমার লাভ হবে। এখানে মজুত, এটা দাম বাড়ার সাথে এটা কোনো সম্পর্ক না। এটা মানে জাতীয় গ্রিডের একটা প্রবলেম হচ্ছে। রাজধানী ও আশপাশের জেলায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস জানিয়েছে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। গ্যাস সংকটের এই চাপ কেবল সিএনজি স্টেশনেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে সার্বিক পরিবহন খাত ও সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রায়। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও চরম রূপ নেবে বলে আশঙ্কা চালক ও মালিকদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। কক্সবাজারের টেকনাফের সাবেক কমিশনার একরামুল হককে ক্রসফায়ারে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার 11 আসামির মধ্যে গ্রেপ্তার 3 জন ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আসাবুল ইয়ামিন হত্যার অপরাধে 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 2018 সালের 26 মে রাত কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হন সাবেক কমিশনার একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ঘটনার পর ঠান্ডা মাথায় একরামুলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী আয়েশা বেগম। একরামুল হককে হত্যার ঘটনায় সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করেন তার স্ত্রী। তদন্ত শেষে রবিবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 11 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার রয়েছেন টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক 2 কর্মকর্তা আনোয়ার লতিফ ও মাহবুব আলম। তবে শেখ হাসিনা সহ বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। সেই মামলাটিও আগামী 25 আর 26 তারিখে আপনার পরবর্তী জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পরে মামলার পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এই 19 জনের বিরুদ্ধে আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আমার কাছে রিপোর্ট দাখিল করে এবং সেই অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে আজকে ফর্মাল চার্জ দাখিল করলাম এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের এক মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে কিভাবে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, আজ থাকছে এই নিয়ে প্রতিবেদন।
বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বর্জ্য ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে প্লাস্টিক, হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, ইনজেকশনের সুচ, স্যালাইনের ব্যাগ সহ অন্যান্য বর্জ্যের কারণে জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বর্জ্যগুলো ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে নষ্ট হচ্ছে কৃষি জমি, দূষিত হচ্ছে পরিবেশ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে জনজীবন। এদিকে দুর্গন্ধ ও দূষিত হওয়ার কারণে স্থানীয়দের একমাত্র পানির উৎস ঝিরি থেকেও ব্যবহার করা যাচ্ছে না পানি। হাসপাতালে এই যে সুইচ বলেন, বিভিন্ন ফার্মাসির যে বিষাক্ত যে ওষুধের দ্রব্য ব্লেড হইতে ছুরি যা হয়তো এখানে ডুবে আছে, নামতে গেলে তো আমাদের এটা আতঙ্কিত হয়ে যায়, কখন যে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের। কিন্তু তাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত ছিল যে কি, যাতে করে পার্শ্ববর্তী যে জমি, ধানের জমি, তাদের ক্ষতি না, তারা ওই ধরনের যে একটু ব্যবস্থা নিতেন, হতে ক্ষতি হতো না। আসা যাওয়ার পথে দেখেন রাস্তার উপরে পৌরসভার ময়লাগুলো রাস্তার উপর ফেলে যায়, ভালো ময়লাগুলো একদম নদীতে চলে যায়। ওদিকেও মনে করেন ছোট ছোট যেগুলো জিরি আছে, জিরির মধ্যে মানুষ গোসল করতেছে, বাচ্চা নিয়ে মনে করেন এদিকগুলি মাদ্রাসা যায়, স্কুলে যায়, আমরা আসা যাওয়া করতে পারি না। এই দুর্ঘটনা পুরো বান্দরবান শহরে এটা ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও প্লাস্টিক সহ হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জ, সুচ ও ভাঙা কাচের ভয়ে জমিতে কাজে নামতে পারছেন না কৃষকরা। পৌরসভা ময়লাগুলো সব ওইখানে স্থায়ী আটকানো, ওনারা কোনো কিছু করেন নাই। বৃষ্টি হলে এভাবেই আছে, কিন্তু এইবারে যে পরিমাণ আসছে এটা তো আর চাষ করার মতো না। যদিও পৌরসভা থেকে হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে পৌরসভার বাইরে গিয়ে। তো ওখানে কর্মচারী হিসেবে আমি যেতে পারি না, প্রথমত আমি যেতে পারি না। আর আমি গেলেও আমার করার কিছু নেই এই কারণ আমার কাজ হচ্ছে সীমাবদ্ধ। এখানে জনগণ যে প্রাত্যহিক ময়লাগুলো উৎপাদন করে সেগুলো অপসারণ করাটা হচ্ছে আমার কাজ। বান্দরবানবাসীর দাবি, জেলায় একটি আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং স্টেশন নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সংস্কারের মাধ্যমে চাষাবাদের উপযোগী করে দেওয়া সহ তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক। কেমুয়ং মার্মা, দীপ্ত সংবাদ, বান্দরবান। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় রাজনৈতিক দল সহ নানা মহলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিচারের দাবির বিষয়ে তিনি জানান, জনদাবিকে গুরুত্ব দেওয়া হবে। একইভাবে কেউ অন্যায়ের শিকার যেন না হয় সেদিকেও খেয়াল রাখার কথা জানান তিনি। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নতুন আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন আইনমন্ত্রী। সরকারের উপস্থিত রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে হওয়ার কথা, যেদিন পদত্যাগ করেছেন ওই দিন থেকে সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবে। পটুয়াখালীতে দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মঞ্জু হাওলাদার ও জহির হাওলাদার নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আতিউর রহমান বাদী হয়ে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। জানা গেছে 23 জুলাই আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা গ্রামের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জুলাই যোদ্ধা শহীদ রুদ্র সেনের মায়ের কান্না এখনো থামেনি। 24-এর আন্দোলনে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর বাড়ি দিনাজপুর শহরের পাহাড়পুরে। পরিবারের প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে রুদ্রকে স্মরণ করছে। সদরের পাহাড়পুর এলাকার সুবীর কুমার সেন
ও শিখা দম্পতির একমাত্র ছেলে রুদ্র সেন, যাকে সারা দেশের মানুষই রুদ্র সেন বা রুদ্র হিসাবে চিনে। আমরা আজকে তাদের বাসায় এসেছি। রুদ্র আমাদেরকে ছেড়ে 2024 সালের 18 জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। রুদ্র সেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়েই তিনি শাহাদাত বরণ করেন। সন্তান হারার এটা কষ্টটা কেউ তো বুঝবে না, যার গেছে সেই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না পৃথিবী। ও যখন ভার্সিটিতে ছিল তখন আমি বললাম যে বাবা তুই ম্যাচে চলে যাবি, বলে মা এখানে হাজার হাজার লোক আছে, কারোর কিছু হচ্ছে না, আমার হবে, এই কথাটাই আমার মনে লাগে। ছোট জন্মের পর থেকে যে এই যে বড় হলো, এই বড় হওয়ার মুহূর্ত পর্যন্ত শেষ পর্যন্ত সব স্মৃতিগুলো খালি মনে করে সারাদিন। খুবই ভালো ছাত্র ছিল সে। এ প্লাস গোল্ডেন ছাড়া ক্লাস 5 থেকে ইন্টার পর্যন্ত কোনোদিন এর নিচে রেজাল্ট হবে। শাহজালালে চান্স পেয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হলো, কিন্তু সাবজেক্ট আশানুরূপী না হয় সে শাহজালালে গেল। অত্যন্ত মেধাবী বিনয়ী একজন ছাত্র। তাকে এই এলাকার মানুষ সহ বিশ্ববিদ্যালয়ে অনেকেই তাকে খুবই পছন্দ করতেন। এমন এই ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনাই করি নাই যে এইভাবে রুদ্রকে আমরা হারাতে দেবো। একদিন হঠাৎ করে শুনবো যে রুদ্র নাই, এটা আমরা আমাদের ভিতর থেকে কখনো হয় না। এখনো আমরা অনুভব করি যে রুদ্র হয়তো কখনো কখনো আছে, হয়তো একদিন আসবে। ওর আসলে ভার্সিটি লাইফ কেমন ছিল আসলে গল্প করতো আমাদের সাথে, মাঝে মধ্যে মেসেঞ্জারে কথা হইতো। আমি তো বগুড়ায় যখন শুনলাম যে রুদ্র আর নেই, আসলে আমি ইয়ে করতে পারিনি। আসলে এলাকাবাসী বা তার আত্মীয় স্বজনে এখন তাকে তার স্মৃতি নিয়ে বয়ে বেড়াচ্ছে এবং তার অনেক কথাই শুনে তারা অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্স ও স্পেনে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়া আগুন ফ্রান্সের বোর্দো ও স্পেনের মাদ্রিদের মতো বড় শহরগুলোর দিকে ধেয়ে যাচ্ছে। আগুন এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে প্রায় 3 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে নিজেই সরে গেছেন। ভয়াবহ দাবানল ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় পুলিশ বাহিনীর প্রধান সহ 6 জন প্রাণ হারিয়েছেন। শনিবার গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় পুলিশ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদেল নাসের আল মাকাদমাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তিনি উত্তর গাজার গভর্নরের দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে জেনারেল আবদেল নাসের হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন। ইসরায়েলি হামলায় নুসাইরাত শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি চিকিৎসা কর্মী এবং খান ইউনিসে ইসরায়েলের আলাদা 2টি হামলায় 3 জন নিহত হয়েছেন। এছাড়া গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আহত এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরান। হামলায় 1 নাবিক নিহত এবং 1 জন আহত হয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাস্পিয়ান সাগরে ইউক্রেনের সামরিক অভিযানের কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি অস্বীকার করে তিনি জানান, রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এবারে খেলার খবর। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে আবারও দেখা যাবে তাওহিদ হৃদয়কে। সবশেষ জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে নেতৃত্ব দেওয়া এই ব্যাটার এবার খেলবেন জাফনা কিংসের হয়ে। টুর্নামেন্টের আয়োজকরা হৃদয়ের দলটিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। টুর্নামেন্টের মাঝপথে হৃদয়ে জাফনাতে যোগ দিয়েছেন তাসকিন আহমেদের বদলি হিসেবে। সামনে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর, এই সময়ে এলপিএলে খেলার ঝুঁকি নিতে চাননি তাসকিন। ফুলহ্যামের মূল দলে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন এই ফুটবলার। গোল বা অ্যাসিস্ট না পেলেও প্রতিপক্ষের গোল বারে নেওয়া একটি দারুণ বাঁকানো শটে নজর কাড়েন তিনি। চেলসি একাডেমি থেকে উঠে এসে 2019 সালে ফুলহ্যামে যোগ দেন ফারহান। গত মৌসুমে প্রিমিয়ার লিগ 2-তে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে জায়গা করে নেন মূল দলে।
এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রংপুর পানি উন্নয়ন বোর্ড ঘেরাও স্থানীয়দের, তিস্তার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি। গাইবান্ধায় অনলাইন জুয়ায় আসক্ত শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ, নিঃস্ব হচ্ছেন অনেকে। বান্দরবানে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, বর্জ্য ছড়িয়ে পড়ছে নদী ও কৃষি জমিতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।